আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিশুদের শুধু স্কুলের বই না পড়ে সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ দিন, শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এক বছরে আওয়ামী লীগের আয় 17 কোটি 27 লাখ, নির্বাচন কমিশনে দলের হিসেব জমা দিলেন নেতারা। ছাগলকাণ্ডের পর থেকেই অফিস করেন না মতিউরের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাকি, বিড়ম্বনায় সেবা প্রত্যাশীরা। এবং নির্মাণ শেষ, সেপ্টেম্বর থেকে উৎপাদনে যেতে প্রস্তুত পায়রার দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। চন্দ্র বিজয় করার মতো প্রযুক্তি জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে তিনি বলেন, নতুন নতুন উদ্ভাবনী শক্তির মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে। শিশুদের শুধু স্কুলের বই না পড়িয়ে তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। স্মার্ট শ্রেণী কার্যক্রম পরিচালনায় সরকারি প্রাথমিক দেশে শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এতে স্কুলের শিক্ষার্থী ঝরে পড়ার হার কমার পাশাপাশি বাড়ছে সাক্ষরতার হারও। শিক্ষা অর্জনে সবাইকে আগ্রহী করতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসক, উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে শিশুদের সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কারিকুলামেও পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। শুধু বই পড়ে না, স্বচক্ষে দেখে শিক্ষা নেওয়া, এই ছোট্টবেলা থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। এ সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দেন সরকার প্রধান। আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশে কর্ণধার হবে। এই শিশুদের মধ্যে দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করে বৈজ্ঞানিক হবে। এমনকি আমরা তো এখন শুধু আমরা এখন আছি, একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। আর সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, এয়ারোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিও করেছি, অ্যারোনটিক্যাল সেন্টার করে দিয়েছি, মানে গবেষণা এবং সেই সাথে। তো এখন থেকে আমাদের শিশুদেরকে সেইভাবে মানে উদ্বুদ্ধ করতে হবে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 17 কোটি 27 লাখ টাকা উদ্বৃত্ত দেখিয়ে 2023 সালের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই হিসাব জমা দিতে দলের 5 সদস্যদের প্রতিনিধি ইসিতে যান। এ সময় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান জানান, গত বছরে দলটির আয় হয়েছে 27 কোটি 14 লক্ষ 45 হাজার, ব্যয় হয়েছে 9 কোটি 27 লক্ষ 36 হাজার। আগের উদ্বৃত্ত সহ 21টি ব্যাংকে বর্তমানে দলের 90 কোটি 55 লাখ 31 হাজার টাকা জমা রয়েছে বলেও জানান তিনি। এটা হলো 23 সালে আমাদের আয় হয়েছে।
এইটার সোর্স কীভাবে আমাদের ইনকামটা হলো, মাসিক চাঁদা আমার যারা মেম্বার যারা সদস্য তারা মাসিক চাঁদা দেন, সেটা 1,63,63,000 টাকা। নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, ওই যে এমপি যে নির্বাচন হয় 3,365 জন ফর্ম কিনেছিলেন, ওখানে 16,82,50,000 টাকা আয় হয়েছিল। ফর্ম বিক্রয় অন্যান্য বিষয়ে আমার 2,29,84,000 টাকা ইনকাম হয়েছে। ভাড়া আমার 23 বঙ্গবন্ধু আমাদের অফিস যে আছে অনেকে যারা ফাংশন করেন ভাড়া দেন, সেখানে তো আমাদের 15,25,000 টাকা আসছে। ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি ঈদের আগে থেকেই অফিস করছেন না। তার অনুপস্থিতিতে বিড়ম্বনায় পড়েছে রায়পুরা উপজেলার পরিষদ। দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষজন। তিনি কোথায় আছেন তাও কেউ জানে না। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গত 13 জুন সবশেষ অফিস করেছেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ঈদের ছুটির পর থেকে আর আসেননি। তার বাড়িতে গিয়েও এলাকাবাসী পাচ্ছেন না তাকে। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিতর্ক এড়াতেই আত্মগোপনে গেছেন বলে মনে করছেন এলাকাবাসী। ঈদের আগে থেকে নিয়ে পর্যন্ত এখনো ওনারা আসতেছেন না। এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। আওতায় যতটুকু সেবা প্রদান করার দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকেই লাকির অফিস কামরায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি। অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে আইলো, কে আসে, তার সারে নজল কে, উৎপত্তি কোথেকে কেউ চিন্তা না থাকে, হঠাৎ করে আসলো। অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য যোগাযোগ করতে গেলে কোথাও পাওয়া যায়নি লাকিকে। বন্ধ তার মোবাইল ফোনও। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করাতেই খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধনে তিনি দাবি করেন, জনস্বার্থ বিরোধী চুক্তি করে সরকার দেশকে ভারতের কাছে জিম্মি করে দিয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে দলের সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপি নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই সরকার আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করে খালেদা জিয়াকে আটকে রেখেছে। এ সময় বেনজির মতিউরের মতো দুর্নীতিবাজরা আওয়ামী লীগের প্রোডাক্ট বলে দাবি করেন নেতারা। এগুলি তো সবই প্রধানমন্ত্রীর প্রোডাক্ট। যত ঘুষখোর দুর্নীতিবাজ আছে, মুক্ত পাচারকারী আছে, তাদের আড়তদারগুলো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আড়তদারকে সরাতে হবে। মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরানোই ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরতে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছে, অথচ সীমান্তে হত্যার বিষয়ে কোনো কথা বলেনি বলেও দাবি করেন ফখরুল। তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে।
গণতন্ত্রকে সুসংহত করতে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এসএমএস এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে পাইকারি এক ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে আকস্মিক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ডিমের দাম নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। কোরবানি ঈদের পর হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। একটি ডিম কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 15 থেকে 16 টাকা। ডজন হিসেবে তা বিক্রি হচ্ছে 180 টাকায়। গরিবের আমিষ খ্যাত ডিমের বাজারের যখন এমন উত্তাপ, তখন হঠাৎ রাজধানী তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, অসাধু ডিম ব্যবসায়ীদের যোগ সাজশে একটি চক্র ইচ্ছে মতো বাড়াচ্ছে ডিমের দাম। এসএমএস এর মাধ্যমে ইনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন 2012-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট থাকতে হবে, কম্পিটিশন থাকতে হবে, কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই। এদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেমন গতকালে আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে ভোরে আমরা আবার এসেছি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ ডিম ব্যবসায়ী অভিযুক্ত আমানতুল্লাহ এন্টারপ্রাইজ 50,000 টাকা জরিমানায় ক্ষোভও জানান এই ব্যবসায়ী। নীতিমালা মতো আমরা চলবো, যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করে ফাঁসি করে জরিমানার আপত্তি নেই। কোন নীতিমালা ছাড়াই ভুল করি আয়া এই অন্যায় দেখায় জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচার লাগবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে রাজধানীতে অনেক পাইকারি ডিমের দোকান বন্ধ হয়ে যায়। তবে যারা এই ডিমের দাম বাড়ানো কারসাজির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় সরাসরি অংশ নেওয়া 7 জনই গ্রেপ্তার হলেও মূল মোটিভ এখনো স্পষ্ট হয়নি বলছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, ব্যবসায়িক বিরোধ না রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড তা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার হলে জানা যাবে। এদিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, ফয়সাল ও মোস্তাফিজ এমপিকে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে। মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি কুলুর ফ্রম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছড়ি টড়ি সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল শাহজির কাছে। ফয়সাল শাহজির বাসায় নিয়ে আসছে। জনপ্রিয় সাংসদ 3 বারের এমপি, তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে মাস্টারমাইন্ড শাহিন তাকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। চলতি বছর বাংলাদেশ থেকে 1000 মোটরসাইকেল চালক ও 300 ট্যাক্সি ড্রাইভার নেবে সংযুক্ত আরব আমিরাত। ঢাকা সফরে আসা দুবাই ট্যাক্সি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সিইও এ নিয়ে আলোচনা করেন। 2025 সাল পর্যন্ত এ খাতে অন্তত 2000 দক্ষ চালক দেশটিতে যাওয়ার সুযোগ পাবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নেবে, মোটরসাইকেলিস্ট নেবে, আরো প্রফেশনাল, আরো বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির 93% কাজই শেষ হয়েছে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে সারা দেশে লোডশেডিং অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 2019 সালের 31 আগস্ট পটুয়াখালীর লোন্দা গ্রামে শুরু হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি এবং দেশের রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RNPL যৌথভাবে এতে বিনিয়োগ করছে। 915 একর জমির ওপর 27,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে 4,000 দেশি ও 1,500 চাইনিজ কর্মী কাজ করছেন। এরই মধ্যে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লারের কাজ শেষও করেছেন তারা। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লায় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে সফলও হয়েছে কেন্দ্রটি। অয়েল এবং কোল দুটো দিয়েই আমরা বয়লার ফায়ারিংটা করি এবং সেই ডিমিনাইল ডিএম ওয়াটার সেটা দিয়ে আমরা আমাদের যে ইনার টিউব আছে বয়লারের, যেটাতে স্টিমটা প্রডিউস হবে, তো আমরা এই স্টিম প্রোডাকশন আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দ্রের নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন এবং আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশনও তৈরি শেষ হয়েছে। 22,000 ভোল্টেজ জেনারেশন হবে, সেটা ভোল্টেজ স্টেপ আপ করে 4 লাখ ভোল্টেজের উৎপন্ন করা হবে, যেটা আমরা বলতেছি 400 কেভি জিআইএস এর মাধ্যমে এটা ট্রান্সমিশন হবে। এবং জুলাই মাসের মধ্যে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বর মাসে, এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। ব্যাকফিট পাওয়ার পেলে জুলাই মাসেই প্রকল্পটির প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান কর্মকর্তারা। দেশের অন্যতম এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা ধরনের সমালোচনা, আলোচনা, বিতর্ক রয়েই গেছে, কিন্তু তারপরও দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পায়রার এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো অন্যতম এবং গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই এই বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণের জন্য নানা রকমের পদক্ষেপ, পরিকল্পনা আর বহুমুখী প্রতিভার ব্যয় করছেন সংশ্লিষ্টরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁয় চলছে 3 দিন ব্যাপী আম মেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মাওলা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আম চাষিরা সভায় উপস্থিত ছিলেন। মেলার 20টি স্টলে প্রায় 140 জাতের আম প্রদর্শন করা হচ্ছে। টি-20 বিশ্বকাপের খবর। আরও একটি আফগান রূপকথার জন্ম হল না। সেমিফাইনালেই থেমে যেতে হল রশিদ খানদের। আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে 60 রান তুলে 67 বল হাতে রেখেই জয় পায় প্রোটিয়ারা। এর আগে মাত্র 56 রানে গুটিয়ে গিয়ে চমক দেখিয়ে শেষ 4-এর টিকিট পাওয়া আফগানরা হতাশ করল দর্শক সমর্থকদের। পরাগারমানের রিপোর্ট। 1998 সালে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল উঠল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি-20 মিলিয়ে 8 বারের চেষ্টায় বিশ্বকাপের ফাইনাল উঠতে সফল হল প্রোটিয়ারা। মাত্র 57 রানের টার্গেটে নেমে দলের 5 রানেই কুইন্টন ডিকককে হারায় দক্ষিণ আফ্রিকা। তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে হাসারাঙ্গাকে ছাড়িয়ে যান ফজল হক ফারুকি। সেমিফাইনাল আফগানদের সাফল্য এটুকুই। এরপর অধিনায়ক এইডেন মার্করাম ও হেন্ড্রিক্স দেখে শুনে খেলে দলকে নিয়ে যান বিশ্ব আসরের ফাইনালে। মাত্র 53 বলে তারা দলকে জয় পাইয়ে দেন। তখনও হাতে ছিল 67 বল। 2 অপরাজিত ব্যাটসম্যান মার্করাম করেন 23 আর হেন্ড্রিক্সের ব্যাট থেকে আসে 29 রান। যে চমক দেখিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তার ধারের কাছেও যেতে পারেনি আফগানিস্তান। সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে রীতিমতো হতাশার জন্ম দেন রশিদ নবীরা। আফ্রিকান বোলিংয়ে কুপোকাত তারা। পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে বড় সংগ্রহের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচে এসে মাত্র 56 রানে অল আউট রশিদ খানের দল। টি-20তে এটাই আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ।
ম্যাচ সেরা মার্কুস জানসেন এবং তাবরিজ শামসি 3টি করে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের শিরদাঁড়া ভেঙে দেন। পরাগ আরমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। দশ বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে রাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ইংল্যান্ডকে হারিয়ে 2014 সালের পর আবারও ফাইনাল খেলতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত 2014 সালের পর কখনো ফাইনাল খেলতে পারেনি। এবার সেই সুযোগটা হাতছাড়া করতে চান না রোহিত শর্মারা। এদিকে 2010 সালে টি-20 বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল ইংল্যান্ড। 2022 সালে চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচে রিজার্ভ ডে নেই, অতিরিক্ত 4 ঘন্টা 10 মিনিট সময় রেখেছে আইসিসি। গায়ানারা প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। শিশুদের শুধু স্কুলের বই না পড়িয়ে সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ দিন, শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এক বছরে আওয়ামী লীগের আয় 17 কোটি 27 লাখ, নির্বাচন কমিশনে দলের হিসেব জমা দিলেন নেতারা। ছাগলকাণ্ডের পর থেকেই অফিস করেন না মতিউরের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাকি, বিড়ম্বনায় সেবা প্রত্যাশীরা। এবং নির্মাণ শেষ, সেপ্টেম্বর থেকে উৎপাদনে যেতে প্রস্তুত পায়রার দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।